একটা অসমাপ্ত প্রেম কাহিনী, গত জন্মের রহস্য এবং এক ডক্টরের হার না মানা লড়াই। এই সব কিছুর সংমিশ্রণে আজ এক্সপ্লেন করব হরর অ্যান্ড মিস্ট্রি মুভিজ আগাথিয়া। শুরুতেই আমরা একটা বাংলো দেখতে পাই, যেখানে একটি ইংরেজ মেয়ে পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানো বাজাতে বাজাতে তার হাত থেকে রক্ত পড়ছিল এবং তার মাথা উল্টো দিকে ঘুরে গিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি এই মেয়েটি কোনো মানুষ নয়, এটা একটা প্রেতাত্মা। এখানে আমরা কিছু জাদুকরের আত্মাকে দেখি, তারা একটা কফিনকে সামনে নিয়ে সেটার উপর জাদু করছিল। এই সব কিছু থেকে আমরা বুঝতে পারি এই বাংলোর একটা পুরনো ইতিহাস রয়েছে। তবে সেখানকার মানুষ এর সঠিক ইতিহাস না জানলেও তাদের মধ্যে প্রচলিত ছিল যে এটা একটা ভুতুড়ে বাংলো। তো এরপর আমরা দেখতে পাই ওই বাংলোর পাশেই একটা চায়ের দোকানে বসে 1.5 ফুট উচ্চতার একজন লোক ওই বাংলোর ব্যাপারে প্রচলিত গল্প লোকেদের শোনাচ্ছিল। উনি হলো একজন ব্রোকার। তখন সেখান থেকে একজন জিজ্ঞাসা করে, ওই বাংলোর মালিককে? তখন ওই 1.5 ফুটিয়া বলে, ওই বাংলোর মালিক ফ্রান্সের এক বয়স্ক মহিলা লেডি হেলেন এবং তার নাতি রেওন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিত্য ওই বাংলোতে সিনেমা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর ওই বাংলোতে সিনেমা করার পারমিশন ওই 1.5 ফুট ব্রোকারই নিয়ে এসেছিল। এদিকে ওই বাংলোতে কাজ করার সময় তারা সেখানে একটা পিয়ানো পায়, যেটা প্রায় 80 বছরের পুরনো ছিল। আদিত্য তখন ওই পিয়ানো অক্ষত অবস্থায় সেখান থেকে বের করতে বলে। এর মধ্যেই হঠাৎ করে তার সিনেমার প্রডিউসার ফোন করে সিনেমার কাজ বন্ধ করে দিতে বলে, কারণ তাদের হিরোইন পালিয়ে বিয়ে করে হানিমুনে চলে গেছে, আর এই মুহূর্তে নতুন হিরোইন নিয়ে কাজ করা সম্ভব না। এটা শুনে আদিত্য অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এটাই তার ক্যারিয়ারের প্রথম ধাপ ছিল, যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। এদিকে বিনা এর কিছুই জানতো না। সে শুটিংয়ের জন্য আরও কিছু জিনিস কিনে নিয়ে সেখানে আসে এবং আদিত্যকে দেখায়। তখন আদিত্য রাগে সেগুলো ফেলে দেয় এবং শুটিং বন্ধ করে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা আদিত্যকে দেখি, সে একটা ঘরের সামনে এসে অসহায়ের মতো কাঁদতে থাকে। তখন ওই ঘর থেকে এক মহিলা বের হয়ে আসে এবং বলে, তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা মন্দিরে আদিত্য নিজের মনে কিছু একটা আঁকছিল। এদিকে আদিত্যর বাবা তার বন্ধুকে আদিত্যর জন্মের অলৌকিক কাহিনী শোনাতে থাকে। তিনি বলে, আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এই জায়গায় এসে আমার গাড়ির চাকা কাদায় আটকে গেল। সেদিন এক বিশেষ রাত ছিল। আমি কি করব কিছু বুঝতে না পেরে ওকে নিয়ে মন্দিরে আসি। সেখানে ওই তুমুল বৃষ্টির রাতে হাতে প্রদীপ নিয়ে এক মহিলা সেখানে আসে এবং সে নিজের হাতে বাচ্চা প্রসব করায়। বাচ্চার জন্ম হয়, কিন্তু বাচ্চার ভেতর কোনো প্রাণ ছিল না। কিন্তু তখনই সেখানে একটা চমৎকার হয়। কালেঙ্কিনাথ ঋষির আশীর্বাদে সেই মৃত বাচ্চার ভেতরেও প্রাণ সঞ্চার হয়। এ সময় বিনা বলে, সিনেমার জন্য আমরা যে সেট তৈরি করেছিলাম সেটা কিন্তু আমরা বিজনেসে পরিবর্তন করতে পারি। আমরা এটাকে স্ক্যারি হাউস বানাতে পারি। ফ্রান্সে আমি এরকমই একটা প্রজেক্টে কাজ করেছি, সেখানে এগুলোর চাহিদা অনেক বেশি। কোনোভাবে যদি এই কনসেপ্ট লোকেদের পছন্দ হয় তাহলে প্রচুর লোক এটা দেখতে আসবে। এটা শুনে আদিত্যর এই আইডিয়াটা পছন্দ হয়। এদিকে তারা সবাই দেখে আদিত্য মনের অজান্তেই সেই বাংলোর ছবি এঁকেছে। এটা দেখে তারা ওই বাংলোতেই স্ক্যারি হাউস বানানোর সিদ্ধান্ত নেয়। এরপর ওই বাংলোর মালিকের কাছে পারমিশন নিয়ে তারা তাদের কাজ শুরু করে দেয়। তাদের এই স্ক্যারি হাউস ওপেন করতে আসে ইয়োগি নামে এক লোক। তো ইয়োগি এবং তার অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসে, যেখানে এক কঙ্কাল তাদেরকে ওয়েলকাম জানায়। সেখানে একটা সত্যিকারের ভূত ছিল, কিন্তু তারা ভাবছিল এটাও এই স্ক্যারি হাউসেরই একটা অংশ। এরপর তারা এগিয়ে যায় এবং সামনে তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল। এর মধ্যেই ওই আসল ভূত বারবার তাদের সামনে আসছিল, কিন্তু তারা এটা অ্যাক্টিং ভেবে ওই ভূতের সাথেই মজা নিচ্ছিল। এদিকে স্ক্যারি হাউসে দিন দিন লোকের সংখ্যা বাড়তে থাকে এবং অল্প দিনের মধ্যেই এটা অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রচুর টাকাও আসতে থাকে। এত জনপ্রিয়তা দেখে তারা ওই বাংলোতে পাওয়া পিয়ানো দিয়ে ভৌতিক মিউজিক বানানোর কথাও চিন্তা করে। পিয়ানো বাজাতে বাজাতে তারা দেখে ওই পিয়ানোর ভেতরে একটা গুপ্ত দরজা খুলে গেছে। ওটার ভেতরে কি আছে আদিত্য সেটা দেখতে থাকে। তো তারা সেখান থেকে পুরোনো দিনের কিছু কাপড়, ডক্টরের টেলিস্কোপ এবং একটা ভিডিও রিল পায়। সেই সাথে তারা সেখান থেকে গাউন পরা একটা কঙ্কাল পায়।
এরপর আদিত্য ওই রিলটাকে ভালোভাবে দেখতে থাকে। সে ওই রিলটা খুলতেই হঠাৎ করে অন্য একটা দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে একটা কাপল ফুলে ঘেরা একটা কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই ছেলেটা হঠাৎ করে আদিত্যর দিকে তাকায়। এই ঘটনা থেকে আদিত্য বুঝতে পারে ওই লোকের সাথে তার কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে, কিন্তু কি সম্পর্ক আছে সেটা সে বুঝতে পারছে না। এরপর আমরা টিভিতে একটি খবর দেখতে পাই, যেখানে বলছে ৮০ বছর আগে ঘটা গ্রহ সংরক্ষণ, যেখানে ৮টি গ্রহ একই রেখায় থাকে, সেই ঘটনা আবারও ঘটতে চলেছে। এদিকে টেবিলের এক কর্নারে লেগে বিনার আঙুল কেটে যায় এবং সেখান থেকে এক ফোঁটা রক্ত ছিটে আয়নায় গিয়ে পড়ে। কিন্তু তার মনে হয় ওই আয়নায় অনেকগুলো রক্তের ফোঁটা তৈরি হচ্ছে, কিন্তু যখনই সে আয়নার দিকে তাকায় সেখানে ওই এক ফোঁটা রক্তই ছিল। এরপর সে আয়নায় দেখতে পায় তার পেছনে একটা পুতুল আপনা আপনি এসে দাঁড়িয়েছে, যেটা ছিল সাদা কাপড়ে ঢাকা। কিন্তু পেছন ঘুরে দেখলে সে দেখে ওখানে ওই পুতুলটা নেই। সে আবারও আয়নায় তাকায় এবং দেখে আয়নায় ওই পুতুলটাকে দেখা যাচ্ছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে পেছন ঘুরে তাকায় এবং এবার বাস্তবেও সে ওই পুতুলটাকে দেখতে পাচ্ছে। তখন সে আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যায় এবং ওই পুতুলগুলোর কাপড় সরিয়ে দেখতে থাকে। কিন্তু যে পুতুলটাকে দেখে সে ভয় পেয়েছিল সেটার কাপড় সরিয়ে দেখার আগেই বিদ্যুৎ চলে যায় এবং আদিত্য সেখানে এসে তাকে ভয় দেখায়। এরপর বিনা আদিত্যকে জিজ্ঞাসা করে, আসলে কি ভূত পিশাচ মানুষকে সামনে এসে ভয় দেখায়? আদিত্য তখন বলে, আরে এরকম কিছুই না, শঙ্কর এবং প্রিয়া নতুন একটা এক্সপেরিমেন্ট করছে, ওরা দুজনে মিলেই তোমাকে বোকা বানিয়েছে। এটা শুনে বিনা একটু স্বস্তি পায়। কিন্তু ওই সময় আমরা চেয়ারে বসে থাকা একটি ভূতকে দেখতে পাই। এরপর তারা ওই রিলটাকে চালিয়ে দেখতে থাকে, যেটা তারা ওই পিয়ানোর মধ্যে পেয়েছিল। এটা ছিল 1940 সালে বানানো একটা ভিডিও এবং ওই ভিডিওটা বানিয়েছিল ডক্টর সিদ্ধার্থ। এই ভিডিওতে তিনি বলেন, আমার জীবনে ঘটা ঘটনাগুলো আমি এই ক্যামেরাতে রেকর্ড করছি, আর এই কারণেই আমি এই ভিডিও তৈরি করছি। ফ্রান্সের প্রধানমন্ত্রীর অনুরোধে আজ 12 বছর পর আমি আমার নিজ মাতৃভূমিতে ফিরে আসছি। ট্রেন গন্তব্যে পৌঁছে গেলে তখনকার মতো ভিডিওটি বন্ধ করে দেয়। এরপর তিনি ঘোড়ার গাড়িতে করে আসতে থাকে এবং তিনি দেখে রাস্তার পাশে কিছু লোক ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিল। এরপর ডক্টর সিদ্ধার্থ একটি বাংলোতে আসে, যেটা ছিল এডউইন ডুপ্লেক্সের। তবে তিনি মানুষ হিসেবে একটুও ভালো ছিল না। তিনি এখানকার মানুষদের ওপর পৈশাচিক নির্যাতন চালাতো, বিশেষ করে যাদের গায়ের রং কালো তাদেরকে মেরে তাদের রক্ত দেখাতেই সে আনন্দ পেত। তো তারা সেখানে এসে দেখে পুরো বাংলো অনেক সুন্দর করে সাজানো, কারণ সেখানকার রাজকুমারী জ্যাকলিন পুলকিতার সেদিন জন্মদিন ছিল। 16 বছর বয়সে জ্যাকলিন পুলকিতার একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটার কারণে তার সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। তিনি হাঁটতে চলতে এমনকি নিজের হাতে কোনো কিছুই করতে পারত না। তাকে অনেক ডক্টর দেখানো হয়, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। এটা শুনে ডক্টর সিদ্ধার্থ এডউইন ডুপ্লেক্সকে বলে, আমরা একটা ডিলে যেতে পারি। আমি 45 দিনের মধ্যে আপনার বোন পুলকিতার সমস্যার সমাধান করব। সে আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর এটা যদি আমি করতে পারি তাহলে আপনি লোকেদের ওপর এই নির্যাতন করা বন্ধ করে দিবেন। এটা শুনে এডউইন ডুপ্লেক্স হেসে সেখান থেকে চলে যায়। খাবার টেবিলে রাজকুমারী পুলকিতাকে তার দাসী খাইয়ে দিচ্ছিল। ওই সময় ডক্টর সিদ্ধার্থ ওই দাসীকে থামিয়ে বলে, পুলকিতা, আজ তোমার জন্মদিন, তাই আজকে তুমি নিজের হাতে খাবার খাও। তুমি চেষ্টা করো নিজের হাতে খাবার খেতে, আর যদি তোমার দ্বারা সম্ভব নাই হয় তাহলে তুমি তার হাতেই খেতে পারো। তখন তার দাসী তাকে খাইয়ে দিতে গেলে পুলকিতা তার হাতে খায় না। তখন সে তার নিজের হাতে অনেক কষ্ট করে খাওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে সেটা করতে পারে। এটা দেখে সেখানকার সবাই খুশি হয় এবং ডক্টর তখন পুলকিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং বলে, আগামীকাল থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। এর পরদিন থেকে তাদের ট্রেনিং শুরু হয়। ডক্টর সিদ্ধার্থ ছোট ছোট সব কাজ যেগুলো পুলকিতা আগে তার দাসীর সাহায্য করত সেগুলো তাকে দিয়েই করাতে থাকে। পুলকিতা প্রথমে ডক্টরের ওপর অনেক বিরক্ত থাকলেও পরে আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করে। এভাবে 45 দিন পর সত্যি পুলকিতা নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা দেখে এডউইন ডুপ্লেক্স তাদের দিকে বন্দুক তাক করে
কিন্তু ভিডিও ঠিক এখানেই শেষ হয়ে যায়। তখন বিনা দেখে আদিত্য ওই ভিডিও দেখতে দেখতে একটা ছবি এঁকেছে, যেখানে একটি ঋষি একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে আদিত্যকে জিজ্ঞাসা করলে সেটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে ওই ভিডিওটা দেখার পর কেন সে এই ছবিটা আঁকলো, কি সম্পর্ক আছে ওই ভিডিওটার সাথে তার, আর এর মানেই বা কি। এরপর বিনা এবং আদিত্য সেখান থেকে চলে যায় এবং তাদের চলে যাওয়ার পরেই সেখানে আমরা পুলকিতার আত্মাকে দেখতে পাই। তো এর পরের দিন তাদের স্ক্যারি হাউসে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। তার মতলব ছিল ওই স্ক্যারি হাউসের ভেতর গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে অন্য কিছু করার। তো তারা স্ক্যারি হাউসের ভেতরে যায় এবং একটা ফাঁকা জায়গা দেখে সেটার ভেতর ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। চিৎকার শুনে সবাই সেখানে এসে দেখে ওই ছেলে এবং মেয়ের মধ্যে ছেলেটা গায়েব হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। এদিকে এই খবর রাতারাতি চারিদিকে ছড়িয়ে যায়, যেটার ফলস্বরূপ তাদের স্ক্যারি হাউস বন্ধ হয়ে যায়। আদিত্য যখন এই সব কিছু নিয়ে ভাবছিল, হঠাৎ তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে যায়। তার মা তাকে বলেছিল, যদি তুমি মন থেকে কিছু চাও তাহলে ওটা অবশ্যই পূরণ হবে। এক গ্রামে বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি হওয়ার জন্য প্রার্থনা করতে কিছু লোক এসেছিল এই গ্রামে। তাদের মধ্যে একটা ছোট ছেলে ছাতা নিয়ে এসেছিল। বৃষ্টি হয়েছিল, কিন্তু লোকেদের প্রার্থনার জন্য নয়, বরং যে ছেলেটা ছাতা নিয়ে এসেছিল তার বিশ্বাসের জোরে হয়েছিল। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি যা চাও সেটা তুমি অবশ্যই পাবে। আদিত্য এই কথাগুলো ভাবছিল। হঠাৎ তার সামনে একটা কুঠার এসে পড়ে। কুঠার ধরে টান দিতেই সে একটা গোপন রাস্তা দেখতে পায়। আদিত্য তখন ওই রাস্তা ধরে আস্তে আস্তে সামনে যেতে থাকে। সে সেখানে একটা ছোট ট্রাঙ্ক দেখতে পায়, যেটার ভেতরে কঙ্কালের মাথা দিয়ে ভর্তি ছিল। ঠিক সেই সময় তার পেছন দিয়ে একটা হুইল চেয়ার চলে যায়, কিন্তু সে পেছন ঘুরে দেখে সেখানে কিছুই ছিল না। হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কই, পেছনে তো কেউ নেই। আদিত্য উপরে তাকিয়ে দেখে স্ক্যারি হাউস থেকে গায়েব হয়ে যাওয়া ছেলেটি সেখানে ঝুলে রয়েছে। তখন ওই ছেলেটা তার সামনে ধপাস করে পড়ে যায়। হঠাৎ করে আদিত্য দেখে বিনা সেখানে এসেছে, কিন্তু তাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। আদিত্য তখন বলে, বিনা, তুমি এখানে কি করছো? তখন বিনার ভেতর থেকে জ্যাকলিনের আত্মা বলে, তোমরা এখান থেকে চলে যাও। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন আদিত্য বলে, আমি কোথাও যাব না। এটা শুনে জ্যাকলিনের আত্মা তার কাছে এসে ভয়ঙ্করভাবে বলতে থাকে, এটা খুবই ভয়ঙ্কর জায়গা, এখান থেকে চলে যাও। তখন আদিত্য দেখে জ্যাকলিনের আত্মা বিনার শরীর থেকে বের হয়ে চলে যাচ্ছে। সে আরও দেখে বিনা তার হাতে একটি ডায়েরি ধরে আছে, যেটা 1940 সালে ডক্টর সিদ্ধার্থের লেখা। এরপর তারা দুজন মিলে ওই ডায়েরিটা পড়তে থাকে। ডায়েরিতে লেখা ছিল, ডক্টর সিদ্ধার্থের ঔষধে জ্যাকলিন পুলকিতা সুস্থ হওয়ার পর একটা ব্রিটিশ ম্যাগাজিনের জন্য জ্যাকলিন তার একটা ইন্টারভিউ নেয়। জ্যাকলিন তাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ডক্টর সিদ্ধার্থ বলতে শুরু করে, আমার বাবার নাম রায়বাহাদুর শাস্ত্রী পণ্ডিত এবং মায়ের নাম বৈদেশ্বরী। 1918 সালে স্প্যানিশ ফ্লু নামে এক মহামারী চারিদিকে ছড়িয়ে যায়। প্রায় 5 কোটি লোক এই মহামারীতে আক্রান্ত হয়েছিল। তখন আমার বাবা একটা ঔষধ তৈরি করেছিলেন, কিন্তু পুরো দুনিয়া ওই ঔষধকে অবহেলা করেছিল। তার সিদ্ধবিদ্যার এরকম অপমান দেখে তিনি তা মেনে নিতে পারেনি, তাই তিনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন। যে সিদ্ধবিদ্যাকে পুরো দুনিয়া অবহেলা করেছিল, সেই বিদ্যাকেই আমি পুরো দুনিয়ার কাছে পরিচিত করব। এমনই প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার সমাধির সামনে। 16 বছর বয়সে এক নাবিক আমার দায়িত্ব নেয়। আমি পৃথিবীর সব ঔষধি বিদ্যার পড়াশোনা করেছি। ফ্রান্সে বিশ্ব চিকিৎসা সম্মেলন হয়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হাড়ের ক্যান্সারে আক্রান্ত সৈনিকদের বাঁচানোর জন্য কোনো ঔষধ পাওয়া যাচ্ছিল না। বিদেশি কোম্পানিও ওই ওষুধ খুঁজছিল। তখন আমি আমার স্বপ্ন পূরণ হতে দেখছিলাম। আমার ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়। ডক্টর সিদ্ধার্থ তার একটি বক্তব্য দিতে গিয়ে বলেন, আপনাদের কি সত্যি মনে হয় হাড়ের ক্যান্সারের কোনো চিকিৎসা নেই? আপনাদের কাছে এটা মনে হতেই পারে, কিন্তু আমাদের ভারতীয়দের কাছে এর উপায় অবশ্যই আছে। সিদ্ধ ঔষধি, এটা ভারতীয় ঋষিদের আবিষ্কার। তারা 18 জন ঋষি বিজ্ঞানী ছিল, যারা আলাদা আলাদা বিষয় নিয়ে গবেষণা করত।
তার কথা বলার মাঝেই ইংরেজরা তার কথা শুনতে অস্বীকার করে এবং তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়। কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী তাকে বলে, আপনার ঔষধের দ্বারা যদি হাড়ের ক্যান্সার সত্যিই ভালো হয় তাহলে আপনি ঔষধ তৈরির কাজ শুরু করুন। যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমরা সেটা অবশ্যই করব। তখন ডক্টর সিদ্ধার্থ বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা এখানে না, আমার নিজের দেশে। 6 মাসের মধ্যে আমি বন ক্যান্সারের ওষুধ তৈরি করব। আমি যদি বন ক্যান্সারের ওষুধ তৈরি করতে পারি তাহলে সিদ্ধবিদ্যার পৃথিবীব্যাপী পরিচিত হবে। এমনটা ফ্রান্সের প্রধানমন্ত্রী আমাকে কথা দেন। সিদ্ধবিদ্যা না কখনো মরবে, না কখনো কাউকে মরতে দেবে। এরপর ঘটনা বর্তমানে ফিরে আসে। এটা পড়ার পর আদিত্য চাইছিল এই ঘটনার শেষ পর্যন্ত জানতে। ওই ডক্টর আর তার মধ্যে কি সম্পর্ক আছে সেটা সে জানতে চাইছিল, কিন্তু বিনা এটা চাইছিল না। সে চাইছিল তারা যেন কোনো ঝামেলায় না পড়ে, তাই তারা সেখান থেকে চলে যেতে চাইছিল। আদিত্য তখন বিনাকে তার মায়ের ব্যাপারে বলতে শুরু করে। আদিত্য বলে, আমার মাও এই ক্যান্সারে আক্রান্ত, এখন ফাইনাল স্টেজ চলছে। ভুল চিকিৎসা আর ভুল ঔষধের কারণে আমার মা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার জীবনের শুধু একটাই লক্ষ্য, আমার মায়ের এই ক্যান্সার ঠিক হয়ে যাক আর সে আবার আগের মতো সুস্থ হয়ে যাক। আচ্ছা, 1940 সালে তো ডক্টর সিদ্ধার্থ এই ক্যান্সারের ওষুধ বানানোর জন্য এখানে এসেছিল। উনি যদি ওষুধ বানিয়ে থাকে আর আমি যদি কোনোভাবে ওষুধটা পেতাম? তখন বিনা বলে, কিন্তু এখন পর্যন্ত যা কিছু পেয়েছি সেখানে তো এ ব্যাপারে কিছুই ছিল না। আদিত্য তখন বলে, ওটা যেখানেই থাক না কেন আমি ওটা খুঁজে বের করবই। ঠিক তখনই তারা কিছু আওয়াজ শুনতে পায়। ওই সময় জ্যাকলিনের আত্মা এসে তাদেরকে বলে, ওই মেডিসিনের কথা তোমরা এখানে বলো না, এটা খুবই ভয়ঙ্কর জায়গা, তোমরা এখান থেকে চলে যাও, ও যে কোনো সময় এখানে আসতে পারে। তখনই আমরা দেখতে পাই চারিদিকে সমস্ত কিছু ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো ঝড় উঠেছে। ঠিক তখনই মাটি খুঁড়ে একটা কবর সেখানে উঠে আসে, যেটার ওপর দাঁড়িয়েছিল এডউইন ডুপ্লেক্সের ভয়ঙ্কর আত্মা। এডউইনের আত্মা তাদের দুজনকে ওই বাংলো থেকে বের করে দেয়। এরপর হসপিটাল থেকে খবর আসে আদিত্যর মাকে থেরাপি দিতে নিয়ে এসেছে। তাই আদিত্য হসপিটালে আসে তার মাকে দেখতে। তার মার এরকম অবস্থা দেখে তার অনেক খারাপ লাগছিল। ডক্টর তখন বলে, যতক্ষণ তোমার মাকে কেমোথেরাপি দেওয়া হবে ততক্ষণ সে বেঁচে থাকবে, আর যতক্ষণ তিনি বেঁচে থাকবে তখনই আমরা তোমার মাকে কেমোথেরাপি দিতে পারবো। তুমি এত কষ্ট করছো তোমার মার জন্য, তো তুমি একবার সিদ্ধবিদ্যা ট্রাই কেন করছো না? এটা শুনে আদিত্যের ব্যাপারে ডক্টরকে জিজ্ঞাসা করলে তিনি বলে, কই, আমি তো কিছু বলিনি। এরপর আদিত্য একটা কবিরাজের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, যদি 80 বছর আগে এই রোগের জন্য বানানো কোনো ঔষধ এখন পাওয়া যায় তাহলে কি সেটাতে কোনো কাজ হবে? তখন ওই কবিরাজ বলে, ইংরেজ ঔষধের এক্সপায়ারি ডেট হয়, কিন্তু প্রকৃতির কোনো এক্সপায়ারি ডেট হয় না। এরপর আদিত্য ওই বাংলোর ব্যাপারে সব কিছু জানতে ওই বাংলোর মালিকের কাছে আসে। সে এসে দেখে তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু আদিত্যকে দেখেই সে হঠাৎ চিৎকার করে ওঠে। এর পরের দৃশ্যে ওই বাংলোর মালিকের নাতি রেয়ন কিছু জিনিস এবং কয়েকটা ছবি নিয়ে আসে তার কাছে। সে বলে, আমার কাছে যা কিছু ছিল সব নিয়ে এসেছি, এছাড়া আর আমি কিছুই জানি না। এরপর আদিত্য এবং বিনা সেগুলো ঘেটে তেমন কিছুই পায় না। এদিকে আজকেই সেই রাত, যে রাতে 8টি গ্রহ একই রেখায় চলে আসবে। এদিকে আদিত্য ভাবতে থাকে, ওই ডক্টর কি আদৌ ওষুধ বানিয়েছিল? আর তাছাড়া শয়তান আত্মা তাদেরকে বাংলো থেকে বের কেন করে দিল? এ সব কিছুর উত্তর খুঁজতে সে আবার ওই বাংলোতে যায়। সেখানে গিয়ে আদিত্য চিৎকার করে বলতে থাকে, তুই যেখানেই থাকিস সাহস থাকে তো বাইরে আয়। এটা বলতে বলতে সে হঠাৎ একটা ক্যামেরা দেখতে পায়, যেটাতে সে ওই বাংলোকে পুরো নতুনের মতো দেখছিল। হঠাৎ সে দেখে দরজার সামনে লেডি হেলেন দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে ক্যামেরাতে পুরো যুবতী দেখাচ্ছিল। সে আস্তে আস্তে বাংলোর দোতলায় উঠে যাচ্ছিল। এরপর আদিত্যর হাত থেকে হঠাৎ ক্যামেরাটা পড়ে যায়। আদিত্য একটা ঘরে এসে দেখে সেখানে লেডি হেলেন কিছু একটা খুঁজছিল। আদিত্য তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তখন লেডি হেলেন তাকে চুপ করতে বলে। তিনি বলে, তুমি কি জানো না এডউইন এখানেই আছে? ওই সময় এডউইনের আত্মা সেখানে চলে আসে এবং লেডি হেলেনকে তার চাবুক দিয়ে মারতে মারতে বলে, তোমার সাহস কি করে হলো এখানে আসার?
সেখানে জ্যাকলিনের আত্মাও আসে এবং এডউইনকে থামার জন্য বলে, কিন্তু এডউইন তাদের দুজনকেই তার চাবুক দিয়ে মারতে থাকে আর সিতাদ্রির আত্মা কাউন্ট করতে থাকে। ওই সময় লেডি হেলেন আদিত্যকে একটা কৌটো ছুঁড়ে দেয়। সেটা নিয়ে আদিত্য সেখান থেকে পালিয়ে আসে। তখনই আদিত্যর ঘুম ভাঙে, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আদিত্য এর পর এসে ওই বক্স থেকে ছোট একটা কৌটো বের করে, যেটার ভেতর একটা ভয়েস রেকর্ডার ছিল। সেই সময়কার মানুষ এগুলোর মাধ্যমেই ভয়েস রেকর্ড করত। তখন তারা এটা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু এটা কিছুতেই চালু হচ্ছিল না। তখন তারা সেখান থেকে চলে যেতেই যাবে, ঠিক তখনই ওটা অটোমেটিক চালু হয়ে যায়। এরপর আমরা আগের সেই ঘটনাগুলো দেখতে পাই। ডক্টর সিদ্ধার্থ তার ঔষধ বানানো শুরু করে দিয়েছে। তার ঔষধ কি কি কাজে লাগবে, কি কি অসুখ ঠিক করতে পারে সে সম্পর্কে সবকিছু ক্যামেরায় রেকর্ড করে রাখছিল। এরপর এডউইন নিজে আসে সিদ্ধার্থের সাথে দেখা করতে এবং তাকে প্রচুর সম্মান দেখায়, কিন্তু তারপরেই তাকে অপমান করার জন্য বলে, ঔষধ তৈরি করছো সেসব তো ঠিক, কিন্তু তার জন্য এসব ময়লা আবর্জনার কি প্রয়োজন? এটা শুনে সিদ্ধার্থ অনেক রেগে যায় এবং এডউইনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর একদিন এডউইন ডুপ্লেক্স একটা হাতির পায়ে গুলি করে। তখন ওই হাতিটা পাগলের মতো তার দিকে আসতে থাকে, কিন্তু তখনই তার সামনে ডক্টর সিদ্ধার্থ চলে আসে। তার হাতে একটা গাছের শিকড় ছিল, যেটার কারণে হাতি তার সামনে শান্ত হয়ে যায়। এই ঘটনার পরে এডউইনের মধ্যে একটা পরিবর্তন আসে এবং সিদ্ধার্থ এবং তার মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর এডউইন সিদ্ধার্থকে বাংলোর একটা গুপ্ত জায়গায় নিয়ে যায় এবং সেখানে একটা সমাধি দেখায়, যেটা এডউইন তার নিজের জন্য বানিয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল এখানে তার দেহ রাখলে সে পুনরায় জীবিত হয়ে ফিরে আসবে। এরপর সিদ্ধার্থের সমস্ত ঔষধ নিয়ে ফ্রান্সে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু ওই সময় তার এবং জ্যাকলিনের মধ্যকার সম্পর্ক অনেকটা গভীর হয়। এর মধ্যে একদিন কিছু ফ্রিডম ফাইটার জ্যাকলিনের ওপর হামলা করে। তখন সিদ্ধার্থ তাদেরকে মেরে জ্যাকলিনকে বাঁচায় এবং পরে নিজেই তাদের চিকিৎসা করে। তখন ওই ফ্রিডম ফাইটারদের মধ্যে একজন বলে, আপনাদের মতো বুদ্ধিমান লোক ওই ইংরেজদের পেছনে দাঁড়িয়ে আছে বলেই আমরা আজ অন্ধকারে রয়েছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন সিদ্ধার্থ বলে, নিজের পরিচয় কখনো ভুলবে না, তোমার সাথে অবশ্যই দেখা হবে। এরপর আমরা সিদ্ধার্থ এবং জ্যাকলিনের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাই, যেগুলো তারা একে অপরকে নিয়ে ভাবছিল, কিন্তু কেউ কাউকে সরাসরি বলতে পারছিল না। জ্যাকলিন সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে সে কেন এগুলো ভিডিও করে রাখছে আর কেনই বা রেকর্ড করছে। তখন সিদ্ধার্থ বলে সে তাদের দেশের মানুষের জন্য এটা করছে, কারণ তাদের জন্য এটা করা খুব জরুরি। এদিকে এডউইন সিদ্ধার্থকে একটা কোট উপহার দেয়, যেটা পরে তারা একসাথে ছবিও তোলে। আজ সিদ্ধার্থ তার বানানো ঔষধ নিয়ে ফ্রান্সে যাবে। তার আগে সে তার মনের কথা রেকর্ড করে জ্যাকলিনকে শোনাতে চাচ্ছিল। ঠিক ওই সময় একটা ফ্রিডম ফাইটারকে দেখা যায় লুকিয়ে ওই বাংলোতে ঢুকছে। এদিকে জ্যাকলিন রেকর্ডারের কথাগুলো শুনতে থাকে। ঠিক ওই সময় ফ্লাইটের টিকিট নিয়ে এডউইন সেখানে আসে। সিদ্ধার্থ তখন এডউইনের সাথে কথা বলতে সেখান থেকে উঠে আসে। এদিকে ফ্রিডম ফাইটার লুকিয়ে তাদের দিকে বন্দুক তাক করছিল। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ একটা গুলির শব্দ হয়। গুলিটা ডক্টর সিদ্ধার্থের বুকে এসে লাগে। গুলির শব্দ শুনে জ্যাকলিন সেখানে ছুটে আসে। তখন এডউইন তাকে ডক্টর ডাকতে তাড়াতাড়ি সেখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু সিদ্ধার্থ যেন কিছু একটা তাকে বলতে চাইছিল। সেই সময় তাদের রেকর্ডটা অফ হয়ে যায়, অর্থাৎ এই রেকর্ডারে শুধুমাত্র এতটুকুই রেকর্ড করা হয়েছিল। আদিত্য তখন বলে, তার মানে ওই ফ্রিডম ফাইটার নানাজি ওকে মেরেছে। এটা বলতেই পেছন থেকে লেডি হেলেন বলে, শুট কে করেছিল তুমি জানো? তখন আমরা আবার আগের দৃশ্য দেখতে পাই। আসলে গুলি ফ্রিডম ফাইটার নয়, বরং এডউইন করেছিল। জ্যাকলিনকে সে সেখান থেকে ডক্টর ডাকতে জোর করে পাঠিয়ে দিয়ে আরো বেশি করে সিদ্ধার্থকে কষ্ট দিতে থাকে আর বলে, তুমি সত্যি খুব জিনিয়াস, কিন্তু একটা ইন্ডিয়ান গোলামকে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের তরফ থেকে এত সম্মান, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তোমার বানানো মেডিসিনগুলো ফ্রান্সে যাবে, কিন্তু আমার নামে। তখন সিদ্ধার্থ বলে, জ্ঞানকে কেউ কখনো চুরি করতে পারে না, এটা একদিন বেরিয়ে আসবে।
জ্যাকলিন যতক্ষণে সেখানে ফিরে আসে, সিদ্ধার্থ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এরপর ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে এটা বলে চিঠি লেখা হয় যে অনেক টাকা এবং সময় নষ্ট করার পরেও ডক্টর সিদ্ধার্থ বোন ক্যান্সারের ঔষধ তৈরি করতে না পারায় নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলেছে। এরপর এডউইন লিখে, বোন ক্যান্সারের সঠিক ঔষধ খুঁজে আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেব। এদিকে ডক্টরের আত্মা যেন প্রতিশোধ নিতে ফিরে না আসে, এজন্য তাকে সমাধি দেওয়ার আগে তার লাশের ওপর জাদু করা হচ্ছিল। এডউইন সিদ্ধার্থের সমস্ত ঔষধ জ্বালিয়ে দেয় এবং ক্রান্তিকারী নানাজিকে এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। এদিকে জ্যাকলিন সবকিছু জেনে যায় এবং সমস্ত ওষুধের ফর্মুলা নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু সে পালাতে পারে না। সে তখন ওই পিয়ানোর মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু তাতেও এডউইনের হাত থেকে বাঁচতে পারে না। এডউইন তখন তাকে মারতে মারতে জিজ্ঞাসা করে, মেডিসিন কোথায় বলো, নয়তো তোমাকে মেরে ফেলবো। কিন্তু জ্যাকলিন তাকে বলে না, কিন্তু সে ওই মেডিসিনগুলো ঠিক আছে কিনা দেখতে মেডিসিনের দিকে বারবার তাকাতে থাকে। এটা দেখে এডউইন বুঝে যায় মেডিসিন কোথায় আছে। তখন এডউইন বলে, আমি বুঝে গেছি মেডিসিন কোথায়, এখন আর তোমাকে প্রয়োজন নেই। এটা বলে সে জ্যাকলিনকে মেরে ফেলে এবং ওই পিয়ানোর ভেতরেই বন্ধ করে রাখে। ঠিক ওই সময় সমস্ত সাধারণ মানুষ তাদের ওই বাংলো ঘিরে ফেলে। বিপদ বুঝে এডউইন তার নিজের বানানো সমাধির মধ্যে লুকিয়ে পড়ে এবং তার বিশ্বস্ত সিতারটিকে বলে তারা এখান থেকে চলে গেলে তাকে যেন বাইরে বের করে। সত্যি সত্যি তারা এডউইনকে খুঁজে না পেলেও সিতারটিকে খুঁজে পায় এবং তাকে মেরে ফেলে, যার ফলস্বরূপ সে তার নিজের বানানো সমাধি থেকে বেরোতে না পেরে সেখানেই মারা যায়। তাদের মধ্যে শুধুমাত্র একজন সেখান থেকে বেঁচে ফেরে, সে হলো লেডি হেলেন। এই সব কিছু শুনে আদিত্য সেই বাংলোতে যাচ্ছিল। তখন বিনা বলে, আমাদের কি এই রিস্ক নেওয়া ঠিক হবে? আমরা তো আমেরিকায় যেতে পারি চিকিৎসার জন্য। আদিত্য তখন বলে, সব চিকিৎসা যদি আমেরিকাতেই থাকে তাহলে ইন্ডিয়ার গরিব লোকেরা কি বিনা চিকিৎসায় মারা যাবে? মরণ ব্যাধি যার কোনো চিকিৎসাই ছিল না, সেই রোগের মেডিসিন 80 বছর আগে এক ভারতীয় তৈরি করেছিল, যার জন্য তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছিল। বৈদ্য মরে, কিন্তু তার বিদ্যা নয়। আমার মাকে সুস্থ করতে ওই বিদ্যা উদ্ধার করার জন্য আমাকে যত বড় শয়তানের সাথেই লড়তে হোক না কেন, আমি লড়ব। আদিত্য সেই বাংলোতে ঢুকতে চায়, কিন্তু কোনো এক অদৃশ্য শয়তানি শক্তি তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন আদিত্য ভাবতে থাকে আসলে তার কি করা উচিত। তখনই এক ঋষি তাকে পথ দেখায়। তিনি বলে, আজ আবার সেই চমৎকার ঘটতে চলেছে যেটা তোমার জন্মের সময় হয়েছিল, যখন 8টি গ্রহ একই দিশায় চলে আসবে। তখন পৃথিবী অধিক শক্তিশালী হয়ে যাবে এবং সে সময় খারাপ শক্তির কোনো প্রভাব থাকবে না। এই সময় 11 মিনিট পর্যন্ত অখণ্ড ব্রহ্মাণ্ড প্রজ্বলিত থাকবে। সেই সময়ের মধ্যে তোমাকে সেই কবরখানা ভেঙে ওই শয়তানের কঙ্কাল জ্বালিয়ে দিতে হবে। কিন্তু যদি 11 মিনিট পার হয়ে যায় তাহলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এরপর তারা 3 জন ওই কবরখানার সামনে আসে এবং ওই কবর ভাঙার চেষ্টা করে, কিন্তু তারা অনেক চেষ্টার পরেও সেটা ভাঙতে পারে না। এরপর আদিত্য দেখে অন্য সব কবর থেকে এটা একটু আলাদাভাবে বানানো, তাই এটাকে সাধারণভাবে খোলা যাবে না। হঠাৎ সে দেখে কবরের চারিদিকে সিংহের মুখ সোজা, কিন্তু একটা সিংহের মুখ বাঁকাভাবে রয়েছে। তখন সে ভাবতে থাকে কিভাবে এটা খোলা যাবে, কিন্তু এদিকে তাদের হাতে আর বেশি সময় ছিল না। তখন আদিত্য পাশ থেকে একটা শেকল টেনে কবর খুলে ফেলে। তখন তারা সেখান থেকে সব ফর্মুলা বের করে নেয় এবং তাড়াতাড়ি ওই কঙ্কালকে জ্বালিয়ে দেয়। কিন্তু এই সব কিছু করতে তাদের একটু দেরি হয়ে যায়, যার ফলে এডউইনের আত্মা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এডউইনের আত্মা তাদের ওপর হামলা করে, তাদের কাছ থেকে সমস্ত ফর্মুলা কেড়ে নিয়ে পুড়িয়ে দিতে শুরু করে। ঠিক তখনই ডক্টর সিদ্ধার্থের আত্মা সেখানে আসে আদিত্যকে সাহায্য করার জন্য। ডক্টর সিদ্ধার্থ তখন আদিত্যকে বলে, আজ তুমি জানতে চলেছ তোমার জন্ম কেন হয়েছে। তুমি হলে অশুভ শক্তিকে নষ্ট করার অস্ত্র। এটা বলে সে তাকে তার পূর্বজন্মের পরিচয় বলে, অর্থাৎ আদিত্যই তার গত জন্মে ক্রান্তিকারী নানাজি ছিল। সিদ্ধার্থ তখন বলে, ওই দিন তুমি তোমার মাতৃভূমিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিলে, কিন্তু আজ নিজের মাকে বাঁচাতে ওই এডউইনের সাথে যুদ্ধ করে তোমাকে জিততে হবে।
এসো নানাজি, এসো। এটা বলা মাত্র আদিত্যের মধ্যে নানাজির আত্মা চলে আসে। তখন তাদের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ে শুভ শক্তিরই জয় হয়। এরপর সেই ফর্মুলাগুলো তার সামনে আপনা থেকে প্রকট হয় এবং সেখানে লেখা ছিল, আদিত্য, আমাদের পূর্বজদের জ্ঞান বিদ্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত পৌঁছানো আমার লক্ষ্য ছিল, আর আমার বিশ্বাস তুমি সেটা অবশ্যই পূরণ করবে। এরপর আমরা দেখতে পাই জ্যাকলিন এবং ডক্টর সিদ্ধার্থের আত্মা তাদের জীবনকালে অসমাপ্ত কথা, যা তারা বেঁচে থাকতে একে অপরকে বলতে পারেনি, সেটা মৃত্যুর পর বলে। এরপর আমরা দেখতে পাই ডক্টর সিদ্ধার্থের ঔষধ ব্যবহারে আদিত্যর মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে এবং এই সুন্দর মুহূর্তগুলো আদিত্য তার ডায়েরিতে লিখে রাখছে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়।